নমস্কার, আপনারা শুনছেন প্রেমের কোনো মূল্য নেই, বাণী, প্রেমের কোনো মূল্য নেই, ওয়ানি। আমি আপনাদের হোস্ট, বাণী। আজকের পর্বে আমার ছাত্রী সৌম্যাকে হয়রানি করা ভাইরাসকে আক্রমণ করা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমি ওই সবুজ শার্ট পরা লোকটির সামনে যাই, যে ফল বিক্রেতা মন্টু বলে প্রমাণিত হয়। শুনুন কিভাবে আমি আমার রাগী চাহনি এবং নকল সাহসের ব্যবহার করে সেই বখাটে ছেলেটিকে তার দোকান বন্ধ করার হুমকি দিয়ে দ্রুত তাড়িয়ে দিই। এই জয় আমার মধ্যে একটি নতুন সংকল্প ভরে তোলে, দেশের নারী শক্তিকে নির্ভীক করার। কিন্তু গল্পটি একটি অপ্রত্যাশিত মোড় নেয়। আমার চাকরিতে যোগদানের 2 মাস পর অলকা ভাটিয়া ম্যাডাম আমাকে তার বিলাসবহুল বাড়িতে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানান। একজন সাধারণ শিক্ষিকা এই আমন্ত্রণ কেন পেলেন? আপনারা শুনবেন যে ইন্টারভিউয়ের দিন ম্যাডাম আমার মধ্যে কি দেখতে পেয়েছিলেন, যার কারণে তিনি আমাকে নিজের মতো মনে করেছিলেন। সেটা কি আমার সততা ছিল, নাকি আমার ত্যাগের মনোভাব? আজ অলকা ম্যাডাম এবং আমার মধ্যেকার সেই বিশেষ বন্ধনের অধ্যায় শুরু হচ্ছে, যার কারণে এই পুরো আত্মজীবনী লেখা হয়েছে। প্রেমের কোনো মূল্য নেই, বাণী, শুনতে থাকুন। আপনারা শুনছেন এপিসোড 5, মন্টুর উপর বিজয় এবং অলকা ম্যাডামের আমন্ত্রণ। সৌম্যার সাথে তৈরি করা পরিকল্পনা অনুযায়ী আমি প্রতিদিনের চেয়ে 15 মিনিট আগে আমার স্কুটারে স্কুলের জন্য বের হওয়া শুরু করলাম। আমি স্কুল বাসের পিছু পিছু স্কুলে পৌঁছাতাম। এমন করতে করতে এটা 3য় দিন ছিল। সেদিন যখন বাস স্কুলের গেটের কাছে পৌঁছালো, আমি সৌম্যার একটি ইনকামিং কল দেখলাম। আমি কল ধরলাম। সৌম্যা আমাকে জানালো, ম্যাডাম, সেই লোকটি সবুজ শার্ট পরে আছে। আমিও ততক্ষণে স্কুলের গেটের কাছে পৌঁছে গিয়েছিলাম। আমি মেয়েদের বাস থেকে নামতে এবং ভিতরে যেতে দেখলাম। স্কুলের গেট থেকে কিছুটা দূরে একটি যুবক সবুজটি শার্ট পরে মোটর সাইকেলে দাঁড়িয়েছিল। আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম। তাকে আমার পরিচিত মনে হলো। যখন আমি আমার স্কুটার তার পাশে থামালাম, সে ঘাবড়ে গেল। আমার মনে পড়ল যে সে ফল বিক্রেতা। আমি প্রায়ই তার দোকান থেকে ফল কিনতাম। নমস্কার, ম্যাডাম জি। আমাকে তার সামনে দেখে সে হতবাক হয়ে গিয়েছিল। নমস্কার, আমার রাগ উঠছিল, তবুও আমি সংযম বজায় রাখলাম। সে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দাঁড়ান, আপনার নাম কি? আপনি ফলের দোকানের মালিক, তাই না? আমি তাকে থামিয়ে দিলাম। তার মুখের ভাব থেকে স্পষ্ট ছিল যে তার খারাপ কাজ ধরা পড়েছে। হ্যাঁ, ম্যাডাম জি, আমার নাম মন্টু। এখন সে খুব ঘাবড়ে গিয়েছিল। আমি শান্তভাবে কথা বলছিলাম। তাহলে মন্টু, এটা কি সত্যি যে আপনি এখানে একটি মেয়ের পিছু নিতে এসেছিলেন? আমার কণ্ঠস্বর কঠোর হল। ম্যাডাম জি, আপনি কি বলছেন? আমি একজন ভালো মানুষ। সে অবাক হলো। কিন্তু মন্টু ফ্রুটস, আমি আপনাকে 1 মাসেরও বেশি সময় ধরে স্কুলের গেটে দাঁড়ানো বা স্কুল বাসের সাথে মোটর বাইকে যেতে অনেকবার দেখেছি। যদি এটা কারণ না হয়, তাহলে আপনি কেন এমন করছেন তা আমি জানতে চাই। অর্ধেক মিথ্যা বলে আমার মুখ দিয়ে তার দোকানের নাম বেরিয়ে গেল। মন্টু মাথা নিচু করল। সে কোনো উত্তর দিল না। আপনি কি আপনার দোকান বন্ধ করাতে চান? যদি আমি মহিলা থানায় অভিযোগ করি যে আপনি প্রতিদিন গেটে দাঁড়িয়ে স্কুল ছাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করেন এবং স্কুল বাসের পিছু নেন, তাহলে আপনি বড় বিপদে পড়বেন। আমি তাকে হুমকি দিলাম। আমার নিজেরই আশ্চর্য লাগছিল যে আমার মধ্যে এত সাহস কোথা থেকে এলো। যখন মন্টু বুঝতে পারল যে বিষয়টি তার দোকানের দিকে যাচ্ছে, তখন সে আত্মসমর্পণের ভঙ্গি নিল। ম্যাডাম জি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন করব না, সে অনুরোধ করল। সমস্যাটি প্রত্যাশিতের চেয়ে সহজে সমাধান হচ্ছে দেখে আমি তার উপর আরও কিছুটা মানসিক চাপ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সুতরাং এখন এখান থেকে চলে যান এবং আপনার দোকানের দিকে মনোযোগ দিন। আমি সময়ে সময়ে আপনার দোকান থেকে ফল কিনতে আসব। আপনি সঠিক পথে আছেন কি না তা আমি আপনাকে মনে করিয়ে দিতে থাকব। নির্দেশ দিতে দিতে আমি তাকে সতর্ক করলাম। মন্টুর মুখে এমন ভাব ছিল যেন সে কোনো ভূত থেকে মুক্তি পেয়েছে। সে দ্রুত তার মোটর বাইক চালু করল। ম্যাডাম জি, আমি আর কখনো এমন ভুল করব না, বলে সে দ্রুত চলে গেল। আমি ভাবতে শুরু করলাম,
সৌম্যার জন্য তো ভালো হলো। এখন কি আমি নিজেই এই বখাটেদের টার্গেট হয়ে যাব? আমার ভয় হলো যে আজকের এই ঘটনা ভবিষ্যতে আমার জন্য কোনো সমস্যা না নিয়ে আসে। তারপর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, আমাদের সরকারের ভাবমূর্তি এমন যে তারা মেয়ে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো সীমা অতিক্রম করতে পারে। এ কারণেই এই ছাপড়ি, বখাটে, বদমাশ ধরনের লোকদের সাহস দমন করা হয়েছে। এমন পরিস্থিতিতে অন্তত দিনের আলোতে, যার দোকান ও পরিচয় আমার জানা, সেই মন্টুর কাছ থেকে আমার প্রতি কোনো প্রকাশ্য হুমকি আসবে না। 10ম শ্রেণীর আমার ক্লাস শেষ করার পর আমি সৌম্যাকে লাঞ্চের সময় আমার অফিসে এসে দেখা করতে বললাম। সে আমাকে দেখতে এলো। সৌম্যা, এখন থেকে কোনো মনোযোগ না সরিয়ে তোমার পড়াশোনায় মন দাও। সেই লোকটি এখন আর তোমার পিছু নেবে না বা কোথাও দেখা যাবে না, আমি তাকে আশ্বাস দিলাম। ধন্যবাদ, ম্যাডাম। এটা কি এত সহজ কাজ ছিল? আমি ভয় পাচ্ছিলাম যে আপনাকে বলে আমি আপনার জন্য কোনো ঝামেলা তৈরি করলাম কিনা। সৌম্যা এখনো খুব ছোট, তার সন্দেহ হওয়া স্বাভাবিক ছিল। এই কাজটা এত সহজ নয়। এটা বুঝে নাও যে আমাদের দুজনের ভাগ্য ভালো ছিল, তাই সামান্য চেষ্টাতেই এটা মিটে গেল। আমি হেসে ব্যাখ্যা করলাম। সৌম্যা চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, একজন মেধাবী ছাত্রীর, সৌম্যার ভবিষ্যৎ নষ্ট হতে পারে, এই ভয় আমার মধ্যে এমন সাহস ভরে দিয়েছিল। আমার রাগী চাহনি এবং নকল সাহসের ব্যবহার করে আমি মন্টুকে তার ভালো কিসে আছে তা বোঝাতে সফল হলাম। অন্যথায় আমি আমার কাজের মধ্যে সীমাবদ্ধ থাকা একজন শান্ত স্বভাবের মেয়ে। আমার মনে আছে, আমার কঠিন সময়ে আমিও রাগিনী ম্যাডাম এবং অলকা ম্যাডামের সমর্থন পেয়েছি। আমি মনে করি যে আমরা যদি কিছু করতে পারি, তবে আমাদের অবশ্যই এমন কাজ করা উচিত। তবেই দেশের অর্ধেক জনসংখ্যা, মহিলারা, নির্ভয়, জাতীয় উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্য অর্জনে তাদের 100% সক্ষমতা দিয়ে অংশ নিতে পারবে। এবং আমাদের ভারতে মহিলাদেরও নিকট ভবিষ্যতে সুখী জীবন যাপনের সুযোগ মিলবে। দৃশ্য পরিবর্তন। আমার বিশ্বাস যে এই লেকচারারের পদটি আমাকে আমার প্রতিভা এবং যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হয়েছিল। তবুও মাঝে মাঝে উল্টো চিন্তা আমার মনে আসে। তখন আমি ভাবি যে আমার নির্বাচনের সময় ইন্টারভিউতে আমার জ্ঞানের গভীরতা মাপার মতো কোনো প্রশ্নই করা হয়নি। এছাড়াও অন্যদের তুলনায় আমার বেতন দ্বিগুণ নির্ধারণ করা, এটি অবশ্যই অলকা ম্যাডামের দ্বারা আমার উপর করা একটি উপকার ছিল। আমার চাকরিতে যোগদানের প্রায় 2 মাস পর ঘটনাটি ঘটল। অলকা ম্যাডাম আমাকে স্কুলে তার অফিসে ডাকলেন। আমি তাকে দেখা করতে গেলাম। কাল ছুটি আছে, যদি তোমার সুবিধা হয় তাহলে কাল আমার বাড়িতে আমার সাথে লাঞ্চ করো। এতে আমি খুশি হব। আমি চেয়ারে বসার পর তিনি বললেন। এটা শুনে আমি আমার কানকে বিশ্বাস করতে পারলাম না। কোথায় অলকা ভাটিয়া, আমাদের শহরের সবচেয়ে সম্মানিত, ধনী মহিলা, আর কোথায় আমি, একজন সাধারণ স্কুল শিক্ষিকা? আমি তাকে কিভাবে প্রত্যাখ্যান করতে পারতাম? ম্যাডাম, এটা আমার জন্য খুব আনন্দের বিষয় হবে। দয়া করে বলুন, আমি কাল কখন আপনার বাড়িতে আসব? আমি বিনয়ের সাথে বললাম। ধন্যবাদ বানি, এতে আমার ঠিকানা এবং যোগাযোগের নম্বর আছে। তুমি 11টা, 11:30টার মধ্যে আমার বাড়িতে আসতে পারো। তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার গাড়ি এবং ড্রাইভারও পাঠাতে পারি। আমাকে তার কার্ড দিতে দিতে ম্যাডাম হাসলেন। ম্যাডাম, আমাকে নিতে আসার দরকার নেই, আমি আমার নিজের স্কুটারে আসব। আমি অপ্রয়োজনীয় উপকারের বোঝা নিজের উপর নিতে চাইনি। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে, বাই। আমি তার ব্যস্ত সময়সূচি বুঝতে পারলাম। আমি বাই বলে তার অফিস থেকে বেরিয়ে এলাম। সেই রাতে আমি এই কথা আমার বাবাকে বললাম। এই আমন্ত্রণ পেয়ে বাবাও খুশি এবং উত্তেজিত ছিলেন। অলকা ভাটিয়ার সাথে এত ঘনিষ্ঠতা থাকা তোমার জন্য গর্বের কারণ হওয়া উচিত। বাবাও গর্বিত দেখাচ্ছিলেন। পরের দিন আমি অলকা ম্যাডামের বাড়িতে পৌঁছানোর জন্য এতটাই আগ্রহী ছিলাম যে আমার তারুণ্যের শুরুতে একজন প্রেমিকা তার প্রিয়তমের সাথে দেখা করতে যাওয়ার সময় যতটা আগ্রহী থাকে, যেমনটা আমি রোমান্টিক উপন্যাসগুলোতে পড়েছিলাম। তবে আমার মায়ের অকাল মৃত্যুর পর তারুণ্যের শুরুতে অনুভূত হওয়া আবেগগুলো আমার মধ্যে আর অবশিষ্ট ছিল না। তখন থেকে উপন্যাস পড়ার প্রতিও আমার আগ্রহ কমে গিয়েছিল।
আমি ঠিক 11টার সময় অলকা ম্যাডামের বাড়িতে পৌঁছলাম। তার বাসস্থান কোনো সাধারণ বাড়ি ছিল না, বরং একটি বিশাল প্রাসাদ ছিল। গেটের গার্ড আমার নাম জিজ্ঞাসা করল। আমি বলার পর সে গেট খুলে দিল এবং আমাকে আমার স্কুটার সহ ভিতরে ঢুকতে দিল। আমি বড় বারান্দায় পৌঁছলাম। সেখানে দুটি গাড়ি পার্ক করা ছিল। সেগুলোর মধ্যে একটি আমার খুব পরিচিত ছিল। ম্যাডাম প্রতিদিন স্কুলে আসতেন না, কিন্তু যেদিন আসতেন সাধারণত সেই গাড়িতেই আসতেন। আমি আমার স্কুটার বারান্দার একপাশে পার্ক করলাম। ইতিমধ্যে একজন পরিচারিকা সেখানে এলো। সে আমাকে অভিবাদন জানালো। তার নির্দেশ অনুযায়ী আমি তার পিছু পিছু একটি জমকালো ড্রয়িং রুমে পৌঁছলাম। পরিচারিকা আমাকে বসতে বলল। আমি দামি এবং আরামদায়ক সোফার এক কোণে দ্বিধা এবং সতর্কতার সাথে বসলাম। প্রায় 2 মিনিট পার হয়েছে, তখন অলকা ম্যাডাম সেখানে এলেন এবং এসেই আমাকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন। তারপর আমার হাত ধরে আমাকে তার পাশে সোফায় বসালেন। তার ব্যবহার এমন ছিল যেন একজন ধনী পরিবারের মা তার তরুণ কন্যার সাথে ব্যবহার করেন। বানি, আমি তোমাকে তাড়াতাড়ি লাঞ্চের জন্য ডাকতে চেয়েছিলাম, কিন্তু আমার ব্যস্ত সময়সূচির কারণে আমি আগে ডাকতে পারিনি, ম্যাডাম ব্যাখ্যা করলেন। ম্যাডাম, আপনি কি স্কুলের সব শিক্ষকদের এভাবে লাঞ্চে আমন্ত্রণ জানান? কৌতূহলের কারণে আমি একটি বোকা প্রশ্ন করে বসলাম। আসলে বানি, এই স্কুলই আমার একমাত্র কাজ নয়। আমার একটি অ্যাক্রাইলিক শিল্পও আছে, আর আমি তার বটে। এমন পরিস্থিতিতে আমি স্কুলের সমস্ত স্টাফকে ডাকতে চাইলেও সময়ের অভাবে তা সম্ভব নয়। তোমার কথা বলি, ইন্টারভিউয়ের দিনই আমি তোমার মধ্যে এমন কিছু দেখেছিলাম যা আমাকে আমার মতো লেগেছিল। তাই আমি তোমাকে দেখার জন্য আগ্রহী ছিলাম। আমার মানসিক অবস্থা বুঝে ভালোবাসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ম্যাডাম ব্যাখ্যা করলেন। জেমিনির পর্যালোচনা এবং সৃষ্টিশীল নির্দেশিকা। প্রিয় শ্রোতাগণ, এখানে প্রেমের কোনো মূল্য নেই। বানি এপিসোড 5 শেষ হচ্ছে। এই এপিসোডটি বানির সাহসকে তুলে ধরে এবং অলকা ভাটিয়ার সাথে তার পরামর্শদাতা শিষ্যার মেন্টা-মেন্টি সম্পর্ক স্থাপন করে। এপিসোড 5-এর শক্তি এবং গল্পের বিকাশ। বর্তমান বর্ণনা, মন্টুর সমাধান। বাস্তববাদী সাহস। বানি যেভাবে মন্টুকে ফল বিক্রেতা, মিথ্যা এবং হুমকি, দোকান বন্ধ হওয়ার ভয় ব্যবহার করে সামলায়, তা খুব বাস্তবসম্মত মনে হয়। এটি দেখায় যে ন্যায়বিচারের জন্য কখনো কখনো নিয়মের পাশাপাশি ব্যবহারিক সাহসেরও প্রয়োজন হয়। উপলব্ধি। বানির এই চিন্তা যে সে এখন বখাটেদের লক্ষ্যবস্তু হতে পারে, তার অন্তর্মুখী, ইন্ট্রোভার্টেড স্বভাবের দৃঢ়তা প্রমাণ করে। কিন্তু তার এই উপসংহার যে শুধুমাত্র মহিলাদের সুরক্ষাই জাতীয় উন্নয়নে তাদের 100% অংশগ্রহণ নিশ্চিত করতে পারে, তার সামাজিক সচেতনতা তুলে ধরে। অলকা ভাটিয়ার সাথে সম্পর্ক। পরামর্শদানের সূচনা। অলকা ভাটিয়ার বাণীকে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানানো একটি সাধারণ সামাজিক ঘটনা নয়। অলকার বক্তব্য যে, আমি আমার মতো কিছু তোমার মধ্যে দেখেছি, স্পষ্টভাবে ইঙ্গিত করে যে অলকা নিজের অতীতের প্রতিচ্ছবি বাণী মধ্যে দেখেন। এটিই দুজনের মধ্যেকার গভীর মানসিক বন্ধনের ভিত্তি। সহজ স্বীকৃতি। বিশাল প্রাসাদ দেখে বাণীর কৌতূহল, দ্বিধা এবং অস্বস্তি, এই সবই একটি সাধারণ পটভূমি থেকে আসা মেয়ের জন্য স্বাভাবিক। অলকার আলিঙ্গন করে দেওয়া উষ্ণ অভ্যর্থনা এই সামাজিক ও অর্থনৈতিক দূরত্বকে দ্রুত দূর করে দেয়। এই এপিসোড অলকা ভাটিয়াকে বাণীর জীবনে একজন নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করে। অডিও উপস্থাপনার জন্য নির্দেশিকা। বাণীর কণ্ঠস্বর। মন্টুর সাথে কথোপকথন। মন্টুর সাথে কথা বলার সময় বাণীর কণ্ঠস্বর কঠোর এবং অস্বাভাবিকভাবে দৃঢ় হওয়া উচিত, এতটাই যে তার নিজেরই আশ্চর্য লাগে যে তার মধ্যে এত সাহস কোথা থেকে এলো। মন্টু ফ্রুটস বলার সময় সামান্য বিদ্রূপের ভাব থাকা উচিত। বাবার সাথে কথোপকথন, গর্ব এবং স্নেহের মিশ্রণ থাকা উচিত, বিশেষত যখন সে তার বাবাকে চাকরি পাওয়ার বিষয়ে বলে। চরিত্রদের কণ্ঠস্বর। মন্টু, তার উদ্বেগ এবং বশ্যতা তার কণ্ঠস্বরের পিচ এবং তোতলানোতে প্রতিফলিত হওয়া উচিত। অনুরোধ করার সময় তার স্বর অত্যন্ত বিনয়ী হওয়া উচিত। অলকা ভাটিয়া, স্বাগত জানানোর সময় তার কণ্ঠস্বর স্নেহপূর্ণ কিন্তু নিয়ন্ত্রিত হওয়া উচিত। যখন তিনি নিজেকে সিইও হিসাবে পরিচয় দেন, তখন কণ্ঠে শক্তি এবং গুরুত্বের অনুভূতি থাকা উচিত।
সঙ্গীত মন্টুর সাথে সংঘর্ষের সময় উত্তেজনাপূর্ণ সঙ্গীত থাকা উচিত, যা সে পালিয়ে যাওয়ার সময় বিজয়ী এবং আত্মবিশ্বাসী সুরে পরিবর্তিত হবে। অলকা ম্যাডামের প্রাসাদের দৃশ্যে নরম এবং শান্তিপূর্ণ আবহ সঙ্গীত ব্যবহার করা উচিত। এপিসোড 5 সমাপ্ত।